নমস্কার, নিউজ ভ্যানগার্ডের বিশেষ টক শোতে আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি এই মুহূর্তে রয়েছে আপনাদের সঙ্গে এবং আমার সঙ্গে রয়েছেন স্টুডিওতে অতিথি। পরিচয় করাবো, তবে তার আগে জানিয়ে রাখি রাজ্যে এই মুহূর্তে আমরা যেটা কথা বলছিলাম সংকট নিয়ে। তীব্রভাবে দেখা দিয়েছে সংকট, যে কোনো ক্ষেত্রে আলু পেঁয়াজের দাম বেড়েছে, বাজারগুলিতে দেখা যাচ্ছে সবজির দামে ঊর্ধ্বমুখী। অন্যদিকে পেট্রোল ডিজেলের কথাও যদি বলি, সেখানেও দেখা গেছে লম্বা লাইন। পেট্রোল পাম্পগুলিতে এক প্রকার সংকট দেখা দিয়েছে এবং তার পেছনে অন্যতম কারণ পাহাড়ে ধস। অসমের থেকে রাজ্যে প্রবেশের পথে বহু মাল বোঝাই গাড়ি আটকে রয়েছে। ট্রেনের ক্ষেত্রেও দেখা দিয়েছে একই সমস্যা। এই সমস্যা নিয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক সুজিত রায়। সুজিত বাবু, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাকে স্বাগত। এই যে রাজ্যের যে সংকট আমরা দেখছি, শুরু থেকেই যদি বলি, তাহলে হঠাৎ করে এই সংকট কেন দেখা দিল, কি মনে হয়? সংকট বলতে কিরকম? যেমন এই যে জিনিসপত্রের দাম বাড়ছে, মানুষ একটা প্যানিক করছে, পেট্রোল লাইনে লম্বা একটা ভিড় দেখা যাচ্ছে। পেট্রোলের ব্যাপারটা আলাদা ইস্যু, এটা রাস্তা, এটা তো সরকার নিয়ন্ত্রণ করে। পেট্রোলের যে ব্যাপারটা, এটা তো আমরা বিজনেসম্যানরা কোনো নিয়ন্ত্রণের বাইরে, ডাইরেক্টলি গভর্নমেন্ট, ইন্ডিয়ান অয়েল গভর্নমেন্ট আন্ডারটেকিং সংস্থা, নবরত্ন, আসাম অয়েল, যারা ওনাদের থেকে মাল আসে, তো ওইখানে ওরা ঠিক মতো সাপ্লাই করতে পারছে না ডিউ টু সাম রিজন। ঠিক আছে, রাস্তাঘাট বা হোক, আর পুরোটাই পেট্রোল নিয়ন্ত্রণ করছে আপনার ফুড ডিপার্টমেন্টের নজরদারিতে চলে। তো এখন এটা আস্তে আস্তে, এই রাজ্যে অনেকবার হয়েছে এগুলো রাস্তার জন্য, তো আস্তে আস্তে তো রিকভারি হচ্ছে পেট্রোল। আপনি যে লম্বা লাইন পত্র কিছুটা হলো কমেছে। তো এটা গেল পেট্রোল। আর আপনি আরেকটা কি বলছিলেন? এই যে আলু পেঁয়াজের দাম বেড়ে গেছে। আলু পেঁয়াজের দামটা অ্যাকচুয়ালি যে উৎসস্থল, এবার এখানে ফলন কম হয়েছে, ঠিক আছে, তার জন্য কিছুটা আমাদের যেখান থেকে মাল কিনে ওখানে রেটই তো বেড়ে গেছে। তা আপনারা অন্যান্য স্টেটে খবর নিয়ে দেখতে পারেন যে যদি রেট বেড়ে যায় তা আমাদের কিছু করার নেই। আর আমাদের এখানে যেটা আগের মাল ছিল, শুধু তো আগরতলা দিয়ে আপনি সারা রাজ্যের বিচার করলে হবে না। আমাদের সারা রাজ্যে 8টা ডিস্ট্রিক্টে আমাদের আলু খায়, পেঁয়াজ খায়, সবাই খায়। তো ওখানেও ব্যবসায়ীরা আছে, ডাইরেক্ট আনে, ওখানে রেটটা দেখতে হবে যে কি আছে না আছে, আলোচনা হবে যে কিরকম। এই যে আমরা দেখছি যে দাম বেড়ে গেছে, গত কয়েকদিনের বাজার যদি দেখি, সেই দাম বাড়ার কারণ এই পাহাড়ের ধস নয়, যেখান থেকে কেনা হচ্ছে সেখানে দাম বেড়েছে। অ্যাবসলিউটলি, এটাই মেইন এটাই। এই তথ্যটা জনগণের সামনে তুলে ধরতে হবে। এটা কোনো প্যানিক বা কৃত্রিম ক্রাইসিস না। এই সময় যে ছবি আমরা দেখছি, মানুষ কিন্তু প্যানিক বাইং করছে। সবজির বাজারগুলিতে যদি দেখি, পেট্রোলের লাইনে যদি দেখি, যেটা প্রয়োজন তার থেকে অধিক পরিমাণে মানুষ কিনে নিচ্ছেন। তাহলে কি প্যানিক বাইংই চলছে বর্তমানে? হ্যাঁ, মেবি কিছু লোক তো আছে গুজব ছড়ানোর জন্য বসেই থাকে, একটা গুজব ছড়িয়ে দেওয়া, এই করা সেই করা। কোনো প্যানিক, কোনো পরিস্থিতি এখানে রাজ্যে নেই, সব নিয়ন্ত্রণে আছে। আপনি এখন যদি কেউ এইসব গুজবে কান দিয়ে বেশি করে সবজি, আলু, পেঁয়াজ বাড়িতে নিয়ে স্টক করে দেয়, এটা আলাদা ইস্যু। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি, আমাদের অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন, আমাদের সারা রাজ্যের বাজারগুলোর সঙ্গে আমাদের কমিউনিকেশন আছে। এটা সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত। আজকে আমি মনিটরিং করেছি, হ্যাঁ, আপনাকে আমি রেট দিয়ে দিতে পারি, সাবরুমের রেট কত, ধর্মনগরে কি আছে না আছে। হ্যাঁ, কয়েকদিন একটু প্যানিক ছিল, হ্যাঁ, রাস্তাঘাটের প্রবলেম ছিল। এখন কোনো এই ব্যাপারে কোনো প্রবলেম নেই যে কোথাও আলুর গাড়ি, পেঁয়াজের গাড়ি আটকে আছে, এরকম কিছু সমস্যা নেই যতটুকু আমি জানি। একেবারেই আমরা কথা বলছি, অতিথির সঙ্গে জানবো আরো বিভিন্ন বিষয়ে। তবে দেখবো জেলাতে কি খবর, জেলাতে এই মুহূর্তে কত রয়েছে বাজার দর। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে তেলিয়ামুড়া থেকে আমাদের প্রতিনিধি হিরণময় রয়। হিরণময় দা, তেলিয়ামুড়াতে এই মুহূর্তে বাজার দর কেমন দেখছো, দাম কিরকম রয়েছে সবজির? যেখানে আলু পেঁয়াজের যে রেট তেলিয়ামুড়াতে রয়েছে, বর্তমানে পেঁয়াজ বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা কিলো, এবং আলু, ছোট আলু বিক্রি হচ্ছে 30 টাকা, আর বড় আলু বিক্রি হচ্ছে 35 টাকা, আর রসুন বিক্রি হচ্ছে 25 টাকা সব। পেঁয়াজের মূল্য কি বেড়েছে? হ্যাঁ, পেঁয়াজের ক্ষেত্রে কিছুটা মূল্য বৃদ্ধি পেয়েছে, 4 থেকে 5 টাকা বৃদ্ধি পেয়েছে পেঁয়াজের মূল্যটা।
পেট্রোল পাম্পগুলোর কি ছবি দেখছো জেলাতে? পেট্রোল পাম্পের গুলিতে যে তেলিয়ামুড়াতে যে 3টে পেট্রোল পাম্প রয়েছে তার মধ্যে যে আজকে শুধু একটা পেট্রোল পাম্পে পেট্রোল এসেছে কৈলঙ্গের মধ্যে, আর বাকি যে মহানীপুর এবং হাওড়াবাড়ি এলাকায় যে 2টি পেট্রোল পাম্প রয়েছে সেটির মধ্যে এখনো আসেনি। তো যার দরুন সকাল থেকে দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে দ্বিচক্র এবং গাড়িগুলির মধ্যে। এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক সময় দেখা যাচ্ছে যে মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন, তার কারণে অধিক সবজি বা পেট্রোল স্টক করছে। সেই ছবি কি তেলিয়ামুড়াতেও রয়েছে? হ্যাঁ, যারা তোমার পেট্রোল মজুত করে রেখেছে এবং 300 টাকা 200 টাকায় বিক্রি হচ্ছে লিটার, সেখানে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য দপ্তর আজ অভিযান করেছে এবং আগামী দিনে তারা অভিযান করবে বলে জানা যায়। একেবারে আমরা সেই ছবি দেখেছি। হিরণবাজার কালো বাজারে কি হচ্ছে পেট্রোলের ক্ষেত্রে? হ্যাঁ, পেট্রোলের ক্ষেত্রে কালোবাজারি হচ্ছে, কিছু অসাধু হচ্ছে। সেটা 200 টাকা লিটার, আবার 300 টাকা লিটার বিক্রি করা হচ্ছে কোন জায়গায়। একেবারে তুমি সার্বিক পরিস্থিতির দিকে নজর রাখো, পরবর্তীতে আবারও তোমার সঙ্গে আমরা যোগাযোগ করব। তবে ধন্যবাদ তোমায়। কথা বলছিলাম তেলিয়ামুড়া থেকে, সেখানে আমরা শুনলাম যে আলু পেঁয়াজ মোটামুটি পেঁয়াজের 5 টাকা বেড়েছে বললো, আলু একই রকমই রয়েছে খুব স্বাভাবিকভাবে। আগরতলাতেও যে রেট দেখা যাচ্ছে তার সঙ্গে পেট্রোলের কালোবাজারি কিন্তু হচ্ছে। এটা পেট্রোলের যে ব্যাপারটা আমি আগেও বলছি আবারও বলছি, পেট্রোল পাম্পে আপনারা দেখতেই পাচ্ছেন যে পেট্রোল পাম্পের যে মালিকরা আছে ওনারা একটা সুনির্দিষ্ট ভাবে একটা লিমিট দিয়ে দিয়েছে সরকার, সার্কুলেশন দিয়েছে, ওই মতোই দিচ্ছে। তারপরেও প্রত্যেক দিন ওনাদেরকে জানাতে হচ্ছে খাদ্য দপ্তরকে যে আমাদের কতদূর মজুত আছে, পেট্রোল কতটুকু গিয়েছে। এখন যদি কোনো লোক, যারা কালোবাজারি করার ইচ্ছা থাকে, কোনো লোক যদি এবার ধরুন বাইক ছাড়া তো কোনো পেট্রোল পাম্প তেল দেবেই না, এবার কেউ বাইকে করে এনে যদি পাইপ দিয়ে খুলে বাজারে বিক্রি করে দেয়, এই দায়িত্ব তো মানে আমরা ব্যবসায়ী অ্যাসোসিয়েশন বা কোনো পেট্রোল পাম্প ডিলার্সরা এই দায়িত্ব নেবেন না। এটা তো এখন প্রশাসনের ব্যাপার, কারণ পেট্রোল তো এমনি বিক্রি করা যায় না খোলা বাজারে, এটা সম্পূর্ণ বেআইনি। এখন যদি কেউ এটা করে থাকে এটা তো আইনের দিকে দণ্ডনীয় অপরাধ, আমি যতদূর বুঝি। একেবারে আপনাদের নিয়ন্ত্রণও যতই থাকুক না কেন বা সরকারি নিয়ন্ত্রণ থাকলেও দেখা যাচ্ছে কি যে অনেক সময় গাড়ি আসছে না, এখনো পর্যন্ত গাড়ি আসছে না, তার জন্য পেট্রোল পাম্পগুলিতে পেট্রোলও নেই। তাহলে এই পরিস্থিতিতে কি করা উচিত বা কি বলবেন? অ্যাকচুয়ালি এমন এক দুইবার হয়েছিল যে সব ম্যাক্সিমাম ওই সময় যখন 10 নামে অনেক সময় দেখা গেছে আমরা বাংলাদেশের ভিতর দিয়ে প্রয়োজন হলে এমন যদি আরো ক্রাইসিস হয়ে যায় অনেক রকম ভাবে মাল আনা যায়, বাংলাদেশের ভিতর দিয়ে আমাদের একবার বা দুইবার এমন পরিকল্পনা নেওয়া হয়েছিল প্রয়োজন হলে, যেহেতু আমাদের রোড ভালো বাংলাদেশ দিয়ে আনা যাবে, সেই ক্ষেত্রে পরিকল্পনা করতেই পারে সরকার। এটা সম্পূর্ণ সরকারি পর্যায়ে আলোচনা করতে হবে, এটা তো আমাদের পক্ষে সম্ভব না। ইন্ডিয়ান যেমন আপনার অনেক কিছু, আপনারা কি তাহলে এই ব্যাপারে প্রস্তাব রাখবেন? রাখতেই পারি ইচ্ছা করলে আমরা, যে যাতে হয় এবং আছে নজরে, গভর্নমেন্টের এটা মাথায় নিশ্চয়ই আছে সরকার। আমরা কথা বলতে পারি প্রয়োজনে, যদি আরো 2-1 দিনের মধ্যে এটা রেগুলারাইজ না হয় তাহলে অবভিয়াসলি সরকার চিন্তা করবে, এটা চলতে হবে, এটা তো পেট্রোল ছাড়া তো চলবে না, নিশ্চয়ই চিন্তা ভাবনা করা হবে। এটা তো বাংলাদেশ দিয়ে ইন্ডিয়া হলে অনেক কাজ হয়, গ্যাসের অনেক রকমের কাজ হয় ইন্ডিয়ান অয়েলের, বাংলাদেশকে রোডটাকে ব্যবহার করে আমরা বিবির বাজার দিয়ে অনেক মাল আনি, সেক্ষেত্রে পেট্রোল আনাই যেতে পারে। একেবারে আমরা কথা বলছি, তবে এই প্রসঙ্গে এবার রেলের ক্ষেত্রে কি বক্তব্য উঠে আসছে? সড়কের আমরা ব্যাপার বুঝেছি যেখানে অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে, কিন্তু রেল কতটা তৎপরতা চালাচ্ছে, রেল দপ্তরের কি বক্তব্য? ইতিমধ্যেই কথা হয়েছিল নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে রেলের এক আধিকারিকের সঙ্গে, সব্যসাচী দত্ত, তিনি কি জানিয়েছেন শোনাবো। আমাদের প্যাসেঞ্জার ট্রেনটি আমরা এখন চালাচ্ছি, ফ্রেটের মুভমেন্টটা এখনো বলা যাচ্ছে। প্রবলেমটা ওটাই, ফ্রেটের অ্যাকচুয়ালি আপনার ওজনটা বেশি ফ্রেট ট্রেনের, ঠিক আছে? যখন ফ্রেট ট্রেন যখন ক্রস করছে জায়গা থেকে আবার ট্র্যাকটা সেটেল হয়ে যাচ্ছে। যাতে এখন আমি বলতে পারবো না, আমি একবার দেখে নিই আমাদের এটা কি আমাদের সাইটে কি কন্ডিশন, আমি সাইটে কন্ডিশন যদি দেখে বলছি এখন বলা যাবে না,
কয়েকদিন তো আরো লাগবে, বাট কোন কোন ডেট পর্যন্ত হবে আই ক্যানট। আমরা কথা শুনলাম সব্যসাচী দের বক্তব্য। তিনি খুব সংক্ষিপ্ত ভাবেই বললেন যে এই পরিস্থিতি এখনো কিন্তু বজায় থাকবে, অর্থাৎ মুখ্য জনসংযোগ আধিকারিক রেলের সব্যসাচী দে তিনি যেটা জানিয়েছেন এখনো পর্যন্ত পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা কিন্তু বলা সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে কিভাবে রাজ্যে তাহলে মালামালগুলো আসবে কি মনে হয়? এখন যুদ্ধকালীন প্রস্তুতিতে কাজ চলছে যাতে রেলের ওই যে প্রবলেমগুলো আছে রিকভারি করার জন্য। যে আমিও রেলওয়ে বোর্ডের একজন সদস্য, আমার সঙ্গে যোগাযোগ আছে যাতে যাত্রী সুরক্ষা ভালোভাবে দেওয়া হয়। একটু সমস্যাটা আছে কারণ আজকের যে স্ট্যাটাস, আজকেও আমাদের যে ট্রেনটা 3টার সময় আসার কথা, এটা আপনার ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস আসবে 11টার সময়। একেবারে প্যাসেঞ্জার ট্রেন যেরকম প্যাসেঞ্জারটা হচ্ছে সবটা লেট হচ্ছে। আপনি তো দেখলেন যে আধিকারিক কি বললো, রোডের একটু রিকভারি হচ্ছে আবার প্রবলেম হচ্ছে। তো এটাকে বৃষ্টি তো চলছে, এইটাই তো এটা আমার মনে হয় ওভারঅল আর 4 দিন ধরে রাখুন আপনি, 3-4 দিনের মধ্যে এটা যদি আর বৃষ্টি না হয় টোটালি রিকভারি হয়ে যাবে। কিন্তু বৃষ্টি তো ধরুন পূর্বাভাস থাকছে এখনো পর্যন্ত, তাহলে কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব এই পুরো বিষয়টাকে? এটা দেখুন প্রাকৃতিক দুর্যোগ যদি হয়ে যায় তো এটা উপরওয়ালার হাতে। এখন আমরা নিশ্চয়ই চেষ্টা করবো, আমি তো অপশন দিলামই, আপনি রোডেও বাংলাদেশ দিয়ে মাল আনা যাবে। আমাদের এখন সুপার রোড হয়ে গেছে বিশ্ব, এবং অনেক আমরা ট্রায়াল দিয়েছি, ঠিক আছে, ওইটাকে কাজে লাগানো যেতে পারে কি টিম যদি একদম অতি সংকট হয়ে যায়। এটা আছে আমাদের রাজ্যের যারা প্রধান মুখ্যমন্ত্রী, খাদ্যমন্ত্রী, ওনারা ইনিশিয়েটিভ নিতে হবে। আমরা তো আছি পাশে, আমরা তো চাই যাতে মাল আসুক। ত্রিপুরা যেহেতু একটু ব্যাকওয়ার্ড এখনো অব্দি, সেই জায়গাতে কি মনে হয়, আপনি কি মনে করেন যে এখানে তেলের কোনো রিজার্ভ রাখা উচিত, কোনো ট্যাঙ্ক যেখানে 40 থেকে 50 দিনের জন্য অন্তত পক্ষে তেল মজুদ থাকবে? আমাদের তো আগে জানেন তো, আগে ধর্মনগরে আমাদের তেল মজুদ থাকতো, এটা নিশ্চয়ই জানেন। তো এখন কয়েকটা জায়গাতে আমাদের এরকম ইন্ডিয়ান অয়েল ওনারা মজুদ রাখছে। এবং ঠিক আছে, যেহেতু আমাদের এরকম পরিস্থিতি হয়, বিশেষ করে এই সামারে এই প্রবলেমগুলো দেখা যায়, তো ইন্ডিয়ান কর্তৃপক্ষ আরও যদি কিছু স্টক রাখে ভালোই হয় এখানে। তবে এটা তো অ্যাকচুয়ালি কি হয়, প্রবলেমটা এই সময়টার প্রবলেম, অন্য সময় তো কোনো প্রবলেমই নেই। যখন এই প্রবলেম হয়, এখন এটার জন্য স্পেশালভাবে আবার চিন্তা ভাবনা ইন্ডিয়ান কর্তৃপক্ষ করতেই পারে, ভালোভাবে যদি ওনারা চিন্তায় মাথায় রাখে যে এটাকে কীভাবে রিকভারি করা যায়। এটা অ্যাকচুয়ালি এটা সম্পূর্ণ গভর্নমেন্ট এবং খাদ্য দপ্তর এই ব্যাপারটা ডেইলি ওয়াচ করে। খাদ্য দপ্তরের যিনি আধিকারিক আছেন উনি রোজ মানে নিয়মিত এটা দেখছেন সমস্ত ব্যাপারটাই, এবং উনি আশা করি এই ব্যাপারটাও নিয়ে চিন্তা ভাবনা করবেন। আপনারা কি এই ব্যাপারে কোন রকম বলবেন, বিশেষ করে যারা পেট্রোল পাম্প অয়েল কর্তৃপক্ষরা রয়েছেন তাদেরকে কি জানাবেন মজুত রাখার ক্ষেত্রে? অ্যাকচুয়ালি আমরা যতটুকু জানি সবসময় বাফার স্টক যতটুকু আছে এনাফ, এটাকে বাফার স্টক বলা হয়। পেট্রোল, আপনার খাদ্য, চাল ডাল যেগুলি থাকে এটা বাফার স্টক থাকে। আমাদের রাজ্যে বাফার স্টক কোনো খামতি নাই যে আপনি যাই দেখছেন যে রাস্তার গন্ডগোলের জন্য বাফার স্টক কমে গেছে তা না, কিন্তু মানে মজুদ ঠিক রয়েছে। এখন পেট্রোলটা একটু ক্রাইসিস হয়েছে, এবার পেট্রোলটা রিকভারি করার জন্য এটা সম্পূর্ণটা আমাদের ওনারা দেখছে, খাদ্য দপ্তর দেখছে, এবং ওনাদের সঙ্গে লিয়াজু মেনটেন করছে আমাদের পেট্রোল যে ডিলার্স অ্যাসোসিয়েশন আছে, আমাদের পেট্রোল পাম্প মালিকরা, ওনারা নিয়মিত লুক আফটারে আছে এই বিষয়টা নিয়ে। এটা আমি তো বলছি 3-4 দিনের মধ্যে রিকভারি হয়ে যাবে। বৃষ্টি আর মনে হয় না আর বৃষ্টি হবে, কারণ আমরা সবসময় দেখি একটা টাইমিং এই সমস্ত মানে প্রবলেমটা থাকে।
একেবারে পেট্রোলের ডিজেলের পাশাপাশি আমরা আলু পেঁয়াজের কথা বলছি, তারই সঙ্গে আরো একটি জিনিসের দাম বাড়ছে দেশে এই মুহূর্তে দাঁড়িয়ে, তা হচ্ছে জিরে। জিরের দাম এই মুহূর্তে ঊর্ধ্বমুখী, যা শুনলে রীতিমতো আপনার চোখ কপালে উঠবে। গোটা জিরে, যা ছাড়া রান্না একেবারে অসম্ভব, সেই জিরে এবার দামের ক্ষেত্রে ঊর্ধ্বমুখিতা দেখা দিয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্তন রয়েছে টেলিফোন লাইনে। অঙ্কিতা, আমরা বাজার দর থেকে যে খবর পেয়েছি, জিরের দরে জিরের দর বেড়েছে, দাম বেড়েছে, কি বলবে, কি জানতে পারছো এই মুহূর্তে? একদমই, দেখো মশলার দামের চড়া বাজার দর কিন্তু সাধারণ মানুষকে দীর্ঘদিন ব্যস্ততার মধ্যে রেখেছে। আর এই চড়া দামের ফলে এক প্রকার বাজারে বেশ কিছু অসাধু ব্যবসায়ী খাদ্যের ভেজাল রমরমিয়ে চালাচ্ছে। বিশেষ করে সাধারণ মানুষ খাদ্যের গুণ থেকে ঠেকছে প্রতিনিয়ত। আর এরই মধ্যে দেখো মশলার বাজার কিন্তু এখনো পর্যন্ত নিয়ন্ত্রিত নয়, যার ফলে কি হচ্ছে, এই যে নিত্য প্রয়োজনীয় মশলা তার দাম কিন্তু সাধারণ মানুষের নাগালের প্রায় বাইরেই প্রতিনিয়ত চলে যাচ্ছে। ভারতীয় খাবারের সঙ্গে মশলার ব্যবহার যুগ যুগ ধরে রয়েছে, ইতিহাস থেকে ভারতীয় মশলার কদর রয়েছে। অন্যদিকে এই মশলার দাম প্রতিনিয়ত ঊর্ধ্বমুখী। রান্নার ঘরে যে কোনো কিছু রান্নার ক্ষেত্রে কিন্তু জিরে সবার আগে উঠে আসে প্রত্যেকটি উপকরণের ক্ষেত্রে। কিন্তু এই মুহূর্তে জিরের দাম যেভাবে দতরিয়ে বাড়ছে, তাকে কেন্দ্র করে কিন্তু অনেকেই চিন্তায় রয়েছে ভারতবাসী। দেখো গত বছরের কথাই যদি আমি বলি, গত বছর খুচরো বাজারে জিরে প্রতি কেজি ছিল 600 থেকে 700 টাকার বেশি হয়েছিল। সেই জিরে এর দাম পাইকারি দর হিসেবে 240 টাকা পর্যন্ত নেমে গিয়েছিল। কিন্তু 10 দিনের হিসেব যদি আমি একটু তুলে ধরি আমাদের দর্শকদের সামনে, তবে গত 10 দিনে ধীরে ধীরে কিন্তু জিরের দাম পাইকারি বাজারে 240 থেকে 300 টাকা কেজিতে গিয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে কতটা দাম এবার বৃদ্ধি পেয়েছে পাইকারি বাজারে জিরের, যার ফলে কি হচ্ছে, স্বাভাবিকভাবেই 350 থেকে 400 টাকা হিসেবে খুচরো বাজারে বিক্রি করা শুরু হয়েছে। সাধারণভাবে দেখা যায় যে বাজারে গেলে তুমি বা আমরা প্রত্যেকেই কিন্তু খুচরো বাজার থেকে জিনিসপত্র কিনে থাকি, কিন্তু এবার পাইকারি বাজারে যেহেতু দাম বৃদ্ধি, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে খুচরো বাজারেও তার দাম বৃদ্ধি পাবে। তাই ইতিমধ্যেই স্বাভাবিকভাবে 350 থেকে 400 টাকা খুচরো বাজারে কিন্তু জিরে বিক্রি হচ্ছে। তার কি কারণ? তার কারণ এই মুহূর্তে বলা হচ্ছে আমদানি। অর্থাৎ জিরে আমদানিকারকদের বক্তব্য অনুযায়ী জিরের চাহিদা দিনের পর দিন বেড়েই চলেছে। আর সেই জিরে মূলত চাষ হয় রাজস্থান এবং গুজরাটের মতো রাজ্যে, তার সঙ্গে উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশেও কিছুটা চাষ হয়। এবং গত বছরের তুলনায় এবছর জিরের চাষ বা জিরে চাষের জমি তা কিন্তু কিছুটা বা সামান্য হলেও বেড়েছে, যদিও সেই পরিমাণে যোগানের প্রয়োজন বা সেই পরিমাণে উৎপাদন নেই। অর্থাৎ জিরে কিন্তু শুধুমাত্র দেশে নয়, বিদেশেও পাড়ি দিচ্ছে দেশের জিরে। সেক্ষেত্রে একটা ঘাটতি দেখা দিচ্ছে। এখন দেখার বিষয় যে আগামীতে খাদ্য দপ্তর সেই বিষয়টা নিয়ে কি চিন্তা ভাবনা করে। সুপ্রিয়া, একেবারে তাই অঙ্কিতা, ধন্যবাদ তোমায়। সুজিত বাবু, এই যে জিরে একটা সময় আমরা দেখেছিলাম 1000 টাকা পর্যন্ত চলে গিয়েছিল কেজি। বাঙালির রান্নার হেসেল বা রান্নাঘর জিরে ছাড়া কিন্তু অসম্পূর্ণ। জিরের দামের এই যে ঊর্ধ্বমুখিতা, কেন বলবেন? অ্যাকচুয়ালি ম্যাডাম যেটা বলেছেন এখন আপনাদের প্রতিনিধি, সুন্দর বলেছেন। ভারতবর্ষের সবাই জিরা ব্যবহার করে, মশলা ব্যবহার করে। উনি কিন্তু বলেছেন এটা ভারতবর্ষের ব্যাপারটা, তবে ভারতের মধ্যেই ত্রিপুরা আমরা। ভারতে যদি বাড়ে, ত্রিপুরা তো বাড়বে, ঠিক আছে। এবার ভারতবর্ষে উনি বলছিলেন যে যতটা চাহিদা আমাদের প্রয়োজন ততটা বাড়েনি ফলন, কিছু কিছু নতুন বেড়েছে, ভালো কথা, সুন্দর। তো এবার উনিও তাৎপর্য ব্যাখ্যা দিয়েছেন, 600-700 হয়েছিল, আবার 240-ও নেমে গেছে, আবার বাড়ছে, কমছে। কিন্তু টেকনিক্যাল পয়েন্ট যেটা হচ্ছে, আমি যেটা বুঝি, জিরা বাইরে যেটা যায়, ঠিক আছে, বাইরে যেটা যায় কিছু কিছু ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি আমাদের খাদ্য দপ্তরেও কিছু করার নেই, এটা ভারত সরকারের ব্যাপার, ভারত সরকারের ফরেন মিনিস্ট্রির ব্যাপার, যে কোন জিনিসটা আমরা ভারত থেকে আমদানি করতে পারবো, রপ্তানি করতে পারবো। এখন এই বিষয়টা আমাদের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ, অনেক জিরা প্রয়োজন হয়। তো এখন ওইখানে অনেকভাবেই যায় জিরা, অনেকভাবেই জিরা ওইখানে পাঠানো হয়, জিরা নিয়ে যায় ওনারা। তো তাছাড়া আরও বাইরেও আমাদের জিরা যায়, মশলা নিয়ে যায়। তো এখন ঘটনা হচ্ছে, যদি ভারতবর্ষেরই জিরার দাম বেড়ে গেছে সেন্ট্রালি, তো রাজ্যে তো বাড়বেই, এটা আমাদের হাতেই নেই। এবং এ ব্যাপারে মানে আমরা একটা কথাই বলতে পারি
যে যাতে তারপরও যাতে কালোবাজারি না হয়, রেটটা সঠিক থাকে, আমরা লক্ষ্য রাখবো, নিশ্চয়ই লক্ষ্য রাখবো। একেবারে আমরা যেহেতু সব বিষয় নিয়ে রয়েছে, যেটা বারবারই আলোচনার বিষয় তা হচ্ছে পেট্রোল। আমরা কয়েকদিন আগে দেখলাম যে পেট্রোলের রেশনিং ব্যবস্থা চালু করা হলো। তার জন্যই কি তাহলে এতটা লম্বা লাইন দেখা যাচ্ছে? এই রেশনিং ব্যবস্থা চালু হওয়া, 200 টাকাতেই পেট্রোল পাওয়া টু হুইলারের ক্ষেত্রে, এটাও কি একটা কোনো কারণ হতে পারে লম্বা লাইনের পেছনে? না, এটা ঠিক। অ্যাকচুয়ালি যে আগেই তো বলছি যে যতদূর পেট্রোল দরকার সারা রাজ্যে আমাদের, সেই তত পরিমাণে পেট্রোল আসছে না। এবার সবাইকে তো চলতে হবে। এবার একজন গিয়ে 10 লিটার ভরে নিল, 5 লিটার ভরে নিল, তার একজন বাড়িতে বসে থাকবে, ও গাড়ি বের করতে পারবে না, সাইকেল বের করতে পারবে না। এর জন্য এটা রেশনিং ব্যবস্থা করে দিয়েছে। তার জন্যই এবার কি হচ্ছে, আপনার যেহেতু কমে যাচ্ছে, এবার এই লোকটা যে 2 লিটার তেল দেওয়া হচ্ছে, ধরুন 2 লিটার তো শেষ হয়ে যায় 3 দিন পরে, তো যে লোকটা 5 লিটার 10 লিটার ভরতো, ও তো 7 দিন পরে আসতো, যেহেতু আবার 2 দিন পরেই চলে আসে আবার তেলটা ভরতে, তো অটোমেটিকলি এখানে ক্রাউড তৈরি হয়ে যাচ্ছে। এটার জন্যই ভিড়টা বাড়ছে, কিন্তু কিছু করার নাই। এবার রেশনিং ব্যবস্থা যদি না করা হয় তো কালোবাজারি আরো বাড়বে। একজন লোক 10, সবাই না, কিছু কিছু ক্ষেত্রে নিয়ে যাবে 10 লিটারও, 2 লিটার করে 8 লিটার ছেড়ে দিল, বিক্রি করে দিল, তা আরো কালোবাজারি বেড়ে যাবে। এটা সবসময়ই হয়। যখনই আমাদের রাস্তাঘাটে, আমার স্পষ্ট মনে আছে একবার, এটা 2018-17-18-18তেই 17 তো এমন ক্রাইসিস হয়েছিল, আমরা গিয়েছিলাম সেক্রেটারিয়েটে, আমরা বসে মিটিং করেছি। সেম 18তে যখন এই সরকার প্রতিষ্ঠিত হলো, তখন সঙ্গে সঙ্গে ইনিশিয়েটিভ নিয়ে সরকার নিজের উদ্যোগে আলু পেঁয়াজ কেনার প্ল্যান করেছিল, এবং পুরো নিয়ন্ত্রণ যাতে থাকে। ওই সময় আরো ক্রাইসিস হয়েছিল, সত্যিকারের ক্রাইসিস, তখন ক্রাইসিস হয়ে গিয়েছিল। আর যেটা বলছেন আলু পেস্ট, তো অ্যাকচুয়ালি আমাদের স্টোর আগামীকাল বা 2-1 দিনের মধ্যে খুলে যাবে স্টোর, যেটা ম্যাক্সিমাম ত্রিপুরাতে আলু আসে শিলিগুড়ি সাইড থেকে, ধূপগুড়ি থেকে আসে, এই জায়গাগুলি স্টোরগুলি খুললে আপনার, এখন আমরা যা কস্টিং খবর নিয়ে আমি দেখেছি, তাতে একটু যেটা বর্তমান কস্টিং আছে এটা থেকে একটু বেড়ে যেতে পারে। কারণ এখন হোলসেলে কেনা ধরুন 19 টাকা 50, 4 টাকা 50 পয়সা 1 কেজিতে ভাড়া লাগে, তারপরে আপনার 20 পয়সা ধরুন প্রত্যেক কেজিতে আমাদের নষ্ট হয় মাল। তাহলে এটা করে এখন যদি আমাদের চালু হয়, এই যে কালকে পরশু থেকে আপনার কোল্ড স্টোরেজ গুলো খুলে দেবে, ওইখান থেকে ম্যাক্সিমাম আলু আমাদের। কোল্ড স্টোরেজের কথাই বললেন, মাছের ক্ষেত্রেও কিন্তু এই একই প্রভাব পড়বে। যদি ধরুন তেলই না থাকে, তাহলে তো মাছের গাড়িও ঢুকবে না। তাহলে ইতিমধ্যেই সাধারণ মধ্যবিত্ত বলতে শুরু করেছেন যে দাম বাড়ছে, কেজিতে অনেকটাই বেড়ে গেছে, তাহলে কি হবে সেই জায়গায়? এটা ঠিকই আছে, একটার সঙ্গে তো একটা রিলেটেড। তবে মাছের গাড়ির ব্যাপারটা যেটা, মাছের গাড়ি আমি যতটুকু জানি, এটা তেল যাওয়ার সময় ওরা নিয়ে যায়, মালটা যখন আসছে তেল ভরতে হচ্ছে না এখানে, যাওয়ার সময় ওদের ডিজেল লাগে, আসার ক্ষেত্রে আর কোনো বাধা হচ্ছে না। তো এখনো মাছের ব্যাপারে ঠিক আছে, আপনার কথা ঠিক, যদি এরকম ক্রাইসিস চলতে থাকে মেবি হতে পারে, কিন্তু মাছের ব্যাপারে এখনো আমাদের কোনো দাম টাম বাড়েনি। হ্যাঁ, মাছ সঠিক পরিমাণেই দেওয়া হচ্ছে, এবং বাংলাদেশ থেকে যে মাছটা আসে, বাংলাদেশে তো ক্রাইসিস নেই, ডেইলি মাছ আসছে আমাদের বর্ডার দিয়ে, তো ওইটাতে আপাতত কোনো অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, যদি গাড়ি এখানে স্ট্যাগনেট হয়ে যায়, না যেতে পারে, সেক্ষেত্রে তো অবভিয়াসলি আরো 15 দিন এমন চললে হাহাকার হয়ে যাবে। ঠিকই আছে আপনার। ধরুন এখন ভোট মরশুম চলছে, আর এই ভোটের কারণে বহু বহু গাড়ি নিয়ে নেওয়া হচ্ছে, তার সঙ্গে এই ট্রাকও কিন্তু নিয়ে নেওয়া হচ্ছে, লরিও নিয়ে নেওয়া হচ্ছে। যদি আমরা পণ্য বোঝাই গাড়ি বলি, তাহলে সেটাও কি একটা অন্যতম কারণ হতে পারে এই মাল আসার ক্ষেত্রে? না না না, এটা এত 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 ক্রাইসিস আমাদের নজরে এখনো পড়েনি যে ওই গাড়ি খুব একটা যে নিচ্ছে বড় গাড়ি, এমন না। এটা একটা লিমিটেড গাড়ি যাচ্ছে, ওইটা কোনো সমস্যা হচ্ছে না। মানে আমাদের নলেজে এরকম
মানে সমস্যা হচ্ছে ইলেকশনের জন্য এইরকম কোনো ফ্যাক্টর কাজ করছে না। তাছাড়া আপনার কলকাতা থেকে যে চন্দ্রমুখী আলু নাম শুনেছেন, ওইটাও কলকাতা থেকে আর কয়েকদিনের মধ্যে আসবে। তো ওইটা তো একটু ভালো আলু, ওইটার দামও একটু বাড়বে। তেলের জন্য কি শুধু সড়ক পথের দিকেই ভরসা করতে হবে, না রেলপথের মাধ্যমেও তেল আসতে পারে? পারে, আসা যাবে না কেন, আনা যেতেই পারে। তাহলে আবার এটা পলিসি নিতে হবে। এখন অবধি কি রেলের মাধ্যমে তেল এসেছে? এখন অবধি যে ট্যাঙ্কার থাকে, এখন ওই ট্যাঙ্কার থেকে আপনার ধর্মনগর পর্যন্ত তো করা যেত, কিন্তু এখান থেকে আগের তো ওইভাবেই আসতো আমাদের, ঠিক আছে। তবে আগে তো ধর্মনগরেই আমাদের মেইন আইওসি ছিল, ডিপো ছিল। এখন কয়েকটা আরো জায়গায় ওনারা করেছেন। আনা যেতেই পারে যদি রোড সঠিকভাবে থাকে, আনা যাবে না কেন? সারা ভারতবর্ষেই যাচ্ছে, আমাদের এখানে আনা যাবে না কেন? আনা যেতেই পারে। অ্যাকচুয়ালি এটা লিঙ্ক থাকতো ডিপুর সঙ্গে, ওই যে আপনার ট্যাঙ্কিটা ডাইরেক্ট ওইখানে করতে হবে, নাহলে আবার একটু সমস্যা থাকে। আমরা কথা বলবো, এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে জাকির হোসেন প্রতিনিধি। জাকিরদা, শহর আগরতলায় তুমি ঘুরছো, নজর রাখছো, এই মুহূর্তে বাজারের কি ছবি দেখছো, কেমন রয়েছে বাজারের দর? হ্যাঁ দেখো সুপ্রীতি, ইদানিং কয়েকদিন ধরে কিন্তু একটা বিষয় আমরা লক্ষ্য করতে পারছি বা শহরবাসী প্রত্যক্ষ করছেন, যে পেট্রোল পাম্পগুলিতে পেট্রোল নেই। সেই জ্বালানির জন্য দীর্ঘদিন ধরে লাইন ধরে আছেন, কিন্তু এই বরাবরই যখনই দেখি রাজ্যে একটা পেট্রোল সংকট দেখা দেয়, সেই ক্ষেত্রে তার প্রভাব পড়ছে বাজারগুলিতে। সেই একদিকে যেমন পেট্রোল সংকট, অন্যদিকে ঠিক পেট্রোল সংকটের সঙ্গে সঙ্গে কিন্তু বাজার, যে কাঁচা বাজারগুলি রয়েছেন, সবজি বাজারগুলি রয়েছেন, সেই বাজারগুলিতে প্রভাব দেখতে পাই। তো প্রায় এই কয়েকদিনের মধ্যে আলু, পেঁয়াজ, রসুন, মানে সার্বিক দিক দিয়ে সব বাজারের সমস্ত বাজারের মূল্যই কিন্তু মোটামুটি ঊর্ধ্বমুখী। কিন্তু এর যখনই আমরা প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বললাম এবং পেট্রোল পাম্প গুলিতে কথা বললাম, তারা যেটা জানিয়েছেন আমাদেরকে, যে বৃষ্টি, এখন বৃষ্টির মৌসুম চলছে, প্রতি বছরই এই মৌসুমে কিন্তু প্রচুর বৃষ্টি হয়ে থাকে এবং দর কিন্তু প্রতি বছরে 5 থেকে 10 নেমে আসে। এই বছরে এমনটাই হয়েছে, 10 নেমে এসছে, কিন্তু পেট্রোল পাম্পগুলিতে পেট্রোলের এমনিতে কোনো সংকটের কোনো চিহ্ন ছিল না, সংকট ছিল না। কিন্তু ওই রাস্তাগুলি ব্লক হয়ে যাওয়াতে বড় বড় যে বহিরাজ্য থেকে যে পণ্যগুলি আমাদের রাজ্যে এসে আসতো, সেই গাড়িগুলি কিন্তু আটকে গেছেন এবং বেশ কয়েকদিনের মধ্যে কিন্তু এই সমস্যাটা দেখা দিয়েছে। তারা যতটুকু জানিয়েছে 4 দিনের মধ্যে সেটা স্বাভাবিক হয়ে যেতে পারে। কিন্তু সুপ্রীতি, একটা জিনিস তুমি বলতেই পারো, যে যখনই এই সংকটটা দেখা দেয়, বাজারগুলিতে কিন্তু আগে থেকেই অনেক গুদামগুলিতে মজুদ থাকে, তার 1 সপ্তাহ 10 দিনের যে আলু, পেঁয়াজ বা অন্যান্য সামগ্রী কিন্তু মজুদ থাকে। তারা কিন্তু একটা এই পেট্রোল সংকটের বা এই কৃত্রিম যে ইয়েগুলি অসুবিধাগুলি হয়, সেগুলি কিন্তু একটা তারা কিন্তু একটা মানে কি বলা যেতে পারে, তাদের একটা লাভ নেওয়ার জন্য তারা কিন্তু একটা কালোবাজারি শুরু করে দেয়। নিজেদের একটা মুনাফা আত্মসাৎ করার জন্য সেই মজুদদাররা, যারা গুডাউন মজুদদাররা রয়েছেন, তারা কিন্তু তারা সেই মালগুলি স্টক করে আটক করে ফেলে। এই ক্ষেত্রে আগেও দেখেছি বহু পেঁয়াজ পতন হয়ে গেছে, তারা হয়ে গেছে, কিন্তু তারা বাজার পেঁয়াজগুলি ছাড়েনি। ওই 100 টাকার উপরে, 150 টাকার উপরে পেঁয়াজগুলো বিক্রি করতে হয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু পেঁয়াজের এত একটা সংকট ছিল না। সেই ক্ষেত্রে আজকেও যদি তুমি বলো যে কয়েকদিনের মধ্যে কিন্তু এতটা বাজার মূল্য হওয়ার কথা ছিল না, স্বাভাবিকভাবেই কিন্তু চালিয়ে যেতে পারতো। প্রশাসনিক ভাবে যতটুকু তারা ভিজিট করেছে, আজকেও কিন্তু একটা সদর মহকুমা শাসক একটা বাজারের যে ব্যবসায়ীরা রয়েছেন, তাদের প্রতিনিধির সঙ্গে তারা আলোচনা বসেছেন, কিন্তু সেই যাতে কালোবাজারিটা রোকা যায়। কিন্তু বাজারগুলিতে কিন্তু সেটা কিন্তু তুমি যতই প্রশাসনিক তৎপরতা থাকুক না কেন, একটা অংশ কিন্তু তার কালোবাজারির দিকে কিন্তু তাদের দাবিত হচ্ছে, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোন কোন ক্ষেত্রে এখন অবধি নজর পড়েছে কালোবাজারি হচ্ছে? দেখো, যেমন আলু, পেঁয়াজ, এগুলো কিন্তু মজুদদাররা যারা স্টক মেনটেন করে, গুদাম, বড় বড় গুদামের মালিকরা রয়েছে, তারা কিন্তু আস্তে আস্তে কিন্তু সেই স্টকগুলি তালাবন্দি করে দিচ্ছে তাদের গুদামগুলি। তারা একটা কৃত্রিম একটা সংকট তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে অন্তরালে, প্রশাসনিকের অন্তরালে। কিন্তু প্রশাসন চেষ্টা করছে, বিভিন্ন বাজারগুলিতে অভিযান চালাচ্ছে। আজকেও জিরানিয়া মহকুমা শাসক একটা প্রতিনিধি নিয়ে জিরানিয়া বাজারে
আগে আমাদের সদরের যে ফুড ডিপার্টমেন্ট রয়েছেন তারাও কিন্তু প্রতিনিয়ত অভিযান চালাচ্ছে, কিন্তু যতই প্রশাসনের চোখে কিন্তু তারা ধুলো ছিটিয়ে কিন্তু তারা এই যে কালোবাজারিরা রয়েছে তারা কিন্তু সক্রিয়, পুরোপুরি সক্রিয়। সেদিকে পেট্রোলের সংকটটাকে সামনে রেখে কিন্তু তারা আগে থেকে জেনে যায় যে পেট্রোল যখন সংকট দেখা দেবে তাহলে একটা না একটা অজুহাত দেখিয়ে দিতে পারবে পাবলিকদের, এবং পাবলিক তাদেরকে প্রশ্ন করতে পারবে না। সেই ক্ষেত্রে কিন্তু সেই পেট্রোলের সংকটের অজুহাতটা থেকে কিন্তু মজুদদাররা কিন্তু তার একটা ফায়দা নেওয়ার চেষ্টা করছে। সুপ্রীতি, একেবারে তাই। ধন্যবাদ জাকিরদা তোমায়। অর্থাৎ আমরা শহর আগরতলাতেও যে ছবি দেখছি সেখানেও একাংশ অসাধু ব্যবসায়ীরা যারা রয়েছেন তারা কিন্তু কালোবাজারি করছেন, বা পেট্রোল ডিজেলের ক্ষেত্রেও যে অবস্থা, জেলাতেও যা ছবি ধরা পড়ছে আগরতলাতেও তাই মোটামুটি ভাবে। এই যে কালোবাজারি রোখার ক্ষেত্রে কি আপনারা কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেন? অবশ্যই। এক নম্বর হচ্ছে পেট্রোল কালোবাজারি করছে এগুলি রাস্তাঘাটে কে বা কারা করে এগুলি আমাদের আওতাধীন না। আর আমাদের যারা পেট্রোল পাম্পের মালিকরা আছে ওনারা সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে রাজ্য সরকারের, ডেইলি হিসাব দিতে হয়, নো প্রবলেম। মানে এটা নিয়ে কোনো বক্তব্যই করবো না, এটা সম্পূর্ণটা ফুড ডিপার্টমেন্টে নিয়ন্ত্রণাধীন। এবার হচ্ছে আমাদের যে আপনাদের সুপরিচিত সংবাদ প্রতিনিধি যেটা বললেন, ঠিকই আছে, অনেক ক্ষেত্রে কেউ কালোবাজারি করতেই চেষ্টা করে, চেষ্টা করলে আমরা এটা সমর্থন করি না। হ্যাঁ, এবং প্রশাসন খুব সক্রিয়। আপনারা দেখেন 2 দিন পরে ফুড উনি বলছিলেন যে বিজিরানিয়া থেকে তো সব প্রশাসন এবং খাদ্য দপ্তর এবং আমাদের রাজ্যের খাদ্যমন্ত্রী এ ব্যাপারে খুব সতর্ক, উনি পুরো নির্দেশ দিয়ে রেখেছেন। আমরাও ওনাদের সহযোগিতা করব আগামী দিনও। কোনো রকম যদি কেউ কালোবাজারি করার চেষ্টা করে আমরা লক্ষ্য রাখবো। পাশাপাশি আমি আজকে বাজারগুলো কিছু যেমন রমনাগর কথা হয়েছে, সাবরুম কথা হয়েছে, রাজ্যের বিভিন্ন জায়গায় যে বাজারগুলি আছে আমি ওনাদের সেক্রেটারি, প্রেসিডেন্ট যারা পদাধিকার আছে ওনাদের বলবো যাতে লক্ষ্য রাখে, এবং শহরেও যারা আছে ওদের সঙ্গে আলোচনা করব যাতে পাবলিকের কোনোভাবে হয়রানি না হয়, এবং নির্দিষ্টভাবে অ্যাকচুয়ালি কি হচ্ছে ব্যাপারটা আমরা জানি, এটা তো দীর্ঘদিন নেই এই আলু পেঁয়াজ, কিন্তু এটা নতুন ঘটনা না, সবসময় একটু ক্রাইসিস হলে এটা নিয়ে একটা আলোড়ন। এটা একটা পেরিসিপেল ঘুষ, এটা অ্যাকচুয়ালি আসতে যদি লেট হয় এটা অনেক মাল পচনশীল, পচে যায় এই করে, এটা বিভিন্ন রকম। মনোদিন গিয়েছে আমাদের রেট পুরো মালটা আসার পর এসডিএম সাহেবের কাছে নিয়ে দিতে হয়েছে, ওনারা রেট দেখে দিয়েছে, আমাদের গোডাউন কোথায়, সব ব্যবসায়ীরা সম্পূর্ণরূপে সহযোগিতা করছে। 99% ব্যবসায়ীরা সহযোগিতা করে প্রশাসনের সঙ্গে। এবার যদি 1% কেউ চুরি করে বা অন্যরকম কোনো ভাবে কৃত্রিম সংকট তৈরি করে, এটা আমরা সমর্থন করি না, এবং এটা এই ব্যাপারে ওনার যারা করে যদি আমাদের নেক নজরে আসে নিশ্চয়ই আমরা ব্যবস্থা গ্রহণ করব, সরকারের মতো ব্যবস্থা গ্রহণ করবে। আমরা এইসব জিনিসে কোনো সময় সহযোগিতা করি না বা করে না। আমি 99% ব্যবসায়ীরা এই সরকারকে সহযোগিতা করছে। আপনার আজকে তো আমাদের যারা মানে সারা ত্রিপুরার কথা বলছেন, লোকাল যারা মহারাজগঞ্জ বাজারের ব্যবসায়ীরা আলু পেঁয়াজ বিক্রি করে, ওরা আজকে সদর এসডিএম সাহেবের সঙ্গে মিটিং করেছে, ঠিক আছে, করে ওনারা ওনাদের রেট ফেট বলেছে, আর সদর এসডিএম সাহেব এবং খাদ্য দপ্তর যতভাবে নজরদারি রাখছে মার্কেটে। আমি যদি আসামের কথা ছেড়েও দিই, রাজ্যের ক্ষেত্রে আমরা সকাল থেকে যে ছবি দেখছি, এই কয়েকদিনের বৃষ্টিতে অধিকাংশ কৃষি জমি জলের নিচে পড়ে গেছে, ফসল নষ্ট হচ্ছে, সেই জায়গাতেও কি তাহলে দাম বাড়িয়ে দেবে? এফেক্ট হবে, আপনি বলুন না, না এটা তো একের উপর এক পরিপূরক, কারণ একটার সঙ্গে একটা রিলেটেড। আপনি বলছিলেন যেটা জাগির বাবু একটা খুব সুন্দর কথা বলেছে, আমার খুব ভালো লেগেছে। উনি বলতে চাইছেন যে শহরে বা শহরতলি তখন যে জিনিসটা সবজি বা অন্যান্য জিনিসগুলো, তেল যদি পর্যাপ্ত পরিমাণে না থাকে, লোকাল গাড়ি কিন্তু আমি বলছি, ওরা তেল না পায়, স্বাভাবিক ওরা দাম বৃদ্ধি করে নেবে। তাহলে আমার ব্যবসায়ীরা তো ঘর থেকে এনে সোশ্যাল ওয়ার্ক করবে না, একদিন করা যায়,
সবসময় তো ব্যবসায়ীরা সবসময় সোশ্যাল ওয়ার্ক করে। এবার বিয়ে শাদী উৎসব প্রথমেই তো সব দোকানে যায় লোকে, আপনি মার্কেটে দেখুন যে কোনো সোশ্যাল ওয়ার্কে সবার আগে ব্যবসায়ীরা থাকে। এটা যে কোনো উৎসব হোক, বিয়ে হোক, শাদী হোক, কোনো সাহায্য চাইলে আমাদের ব্যবসায়ীরা সারা রাজ্যে এগিয়ে আসে। তো সেক্ষেত্রে এটা তো আমরা লস দিয়ে মাল বিক্রি করতে পারবো না। দেখারটা তো প্রশাসন আছে, দেখুক আমরা কি করছি। একেবারে এই মুহূর্তে আরো একটি খবর আমাদের কাছে এসে পৌঁছেছে, দেখাবো এই মুহূর্তে, যেটা হচ্ছে ডিমের দাম, যেটা সজিত বাবু বলছিলেন একে অপরের সঙ্গে পরিপূরক। আমরা পেট্রোল নিয়ে শুরু করেছিলাম, সেখান থেকে আলু পেঁয়াজ, সেখান থেকে জিরেতে গিয়ে এবার এসেছি ডিমে। ডিমের দাম এই মুহূর্তে বেড়েছে, যে খবর উঠে এসেছে একেবারে নিউজ ভ্যানগার্ডের হাতে এক্সক্লুসিভলি, সেই খবর সম্পর্কে জানবো। প্রতিনিধি মানুষ দে রয়েছেন টেলিফোন লাইনে। মানুষ দা, আমরা সবজির দাম থেকে শুরু করে পেট্রোল ডিজেল সমস্ত কিছুর কথাই আজকে বলছি, তার সঙ্গে ডিমের দামও বেড়েছে এই মুহূর্তের যে খবর পাচ্ছি। কি জানতে পারছো, কি আপডেট রয়েছে তোমার কাছে? হ্যাঁ সুকৃতি, তুমি যেটা বললে, রাজ্যে ক্রমবর্ধমান দ্রব্যমূল্য কিন্তু প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। ইদানিংকালে হঠাৎ করে লাফে লাফে বৃদ্ধি পাচ্ছে। যেরকম ভাবে পেট্রোল এবং ডিজেলের জন্য মানুষের মধ্যে একটা হাহাকার চলছে, তো পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বারে বারে আশ্বাস দেওয়ার পরও যে 2-1 দিনের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু মানুষ এখনো তার থেকে কোনো নিস্তার পায়নি। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করছেন, আমরা আশাবাদী কিছুদিনের মধ্যে হয়তোবা পেট্রোল বা ডিজেলের সমস্যা আমরা মুক্তি পাবো। কিন্তু সেই সঙ্গে কিন্তু বাজারে অন্য যে জিনিস, শাকসবজি থেকে শুরু করে সব জিনিসেরই দাম বৃদ্ধি পেয়েছে এবং ডিমের দামও কিন্তু বৃদ্ধি পেয়েছে। যেই ডিম এক পাতা, যেই ডিম পাইকারি বিক্রি হতো 180 থেকে 185 টাকায়, এখন সেই ডিমের দাম বৃদ্ধি পেয়েছে 190 থেকে 200 টাকা। আজকে বটতলা বাজার এবং গোলবাজারে ডিমের এক পাতা ডিমের দাম 200 টাকা করে পাইকারি বিক্রি হচ্ছে। এই যে ক্রমবর্ধমান ডিমের দাম যে বিক্রি হচ্ছে, তাতে কিন্তু মানুষ একদম বিপদসংকুল অবস্থায় হচ্ছে। হঠাৎ করে ডিমের কেন দাম বৃদ্ধি পেল? একটা প্রশ্ন এখানে তোমার সঙ্গেই রয়েছেন রাজ্যের মার্কেট অ্যাসোসিয়েশনের দায়িত্বপ্রাপ্ত একজন, জিজ্ঞেস করবে যে রাস্তায় যেহেতু ধস আছে, গাড়ি কিন্তু ঢুকতে পারছে না, সেহেতু রাজ্যের যে মজুতকৃত ডিমে কিন্তু বাজারে এখন বিক্রি করা হচ্ছে। তাহলে কি রাজ্যে এক শ্রেণীর, সবাই না, এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী ইচ্ছা করেই ডিমের দামটা কি বৃদ্ধি করলো কিনা, এবং সেই ব্যাপারে রাজ্যের ব্যবসায়ী যে সংগঠনগুলি আছে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবে? ডিমের দাম, এক পাতা ডিমের দাম কিন্তু বর্তমানে আজকের দিনে 200 টাকা বৃদ্ধি পেয়েছে। রাস্তা বন্ধ, যদি সত্যি সত্যি রাস্তা বন্ধ হয়ে থাকে তাহলে তো ডিম ঢুকছে না। তাহলে আগের মজুতকৃত দাম, অর্থাৎ তাদের আগের দামে যে ডিমগুলি কেনা ছিল, সেই ডিমগুলি এক শ্রেণী অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার জন্য বৃদ্ধি করেছে দাম। একেবারেই তাই। মানুষ অনেক ধন্যবাদ তোমাকে। সুজিত বাবু, ডিমের দাম সেটাও কিন্তু বেড়ে গেল এই মুহূর্তে, আমরা যেটা আজকের টকশোর আলোচনার মধ্যেই জানতে পারছি। 180 থেকে 185 টাকার যে ডিম, সেটা এখন 190 থেকে 200 টাকা হয়ে গেল। এবার মানুষদা যে প্রশ্ন আপনার কাছে রাখলেন, কি বলবেন? ঠিক আছে, এটা মানুষবাবু বলেছেন পাতা, ডিমের পাতা 5 টাকা থেকে 10 টাকা বেড়েছে। তো এখন আজকেই বেড়েছে উনি যেটা বলছেন। তো এই ব্যাপারে আমার সত্যি কথা আমার নলেজে আজকে এই বিষয়টা আসেনি। নিশ্চয়ই কথা বলবো যে এরকম কেন বেড়েছে, কি বিষয়, ওনাদের সঙ্গে আমি কথা বললেই তো বেরিয়ে যাবে যে ঘটনাটা কি হয়েছে। কারণ আমাদের ডিম নিয়ে কোনো ক্রাইসিস নাই, কোনোভাবে ক্রাইসিস নেই, এবং ওনারা কি কেন বেড়েছে এটা আমি একটু পরে আপনাদের স্টুডিও থেকে বেরিয়ে আমি খবর নেব। এমন তো নয় যে ডিমের জন্য আমাদের বহির রাজ্যের উপর নির্ভর হতে হবে, কারণ এই রাজ্যেই তো ফার্ম রয়েছে, সেখান থেকে না, ডিম বাইরে থেকে প্রায় 75% বাইরে থেকে ডিম আসে। এই রাজ্যের ফার্মের ডিম দিয়ে আমরা যোগান দিতে পারবো না, ম্যাক্সিমাম বাইরে থেকেই আসে। ঠিক আছে না? তো এখানে যে ডিম উৎপন্ন এটা আমাদের পক্ষে পুরোটাই না, আপ টু দা মার্ক, মানে আমাদের এত মাল লাগে এটা সম্ভব না। তো মূলত যারা ডিমের 4-5টা পার্টি, বড় পার্টি আছে এখানে যারা ডিম নিয়ে কাজ করে, আমি কথা বলবো একটু পরেই, ওরা বলতে পারবে কি হয়েছে না হয়েছে, নিশ্চয়ই কথা বলবো, এবং কি কারণটা জানবো, এবং অনুরোধ করব যাতে কোনোভাবেই যদি সত্যিকারের কিছু না থাকে যাতে না বাড়ানো হয়। কথা বললেই পেয়ে যাব, নিশ্চয়ই কথা বলবো।
যেহেতু মানসবাবু বলেছেন ব্যাপারটা, ডিমের ব্যাপারটা আমার নলেজে নাই, কিন্তু আমি যতটুকু জানি যে ডিমের ব্যাপারটা কালকে অবধি তো কিছু ছিল না, আজকে কি হলো আমি জানি না, আজকে কি গাড়ি ঢুকেছে কিনা বা কেন রেট বেড়েছে এটা কথা বলবো, কালকে অবধি কোনো ভাড়ার খবর ছিল না। একেবারে আমরা পরবর্তীতে সদর মহকুমা শাসকের একটি বক্তব্য পেয়েছি, আমরা আসবো, কথা বলবো সেই নিয়েও। তার আগে যেহেতু সবটাই এখন সমস্যার কারণ হয়েছে রাস্তার জন্য, রাস্তা যেহেতু ক্লিয়ার হচ্ছে না তার জন্য এই অবস্থা রাজ্যে দেখা দিয়েছে, কি মনে হয় এই যে কেন্দ্রীয় রাজ্য সরকার রাস্তার উন্নয়নের জন্য নানান রকমের তো পদক্ষেপ নিচ্ছেন, তারপরেও কি ডেভেলপমেন্টের প্রয়োজন রয়েছে বলে মনে হচ্ছে? তাহলে এই সমস্যাগুলো ভবিষ্যতে আর হবে না? আপনি একটা কথা চিন্তা করুন যে রাজ্যে এবং কেন্দ্রীয় সরকার আগে শুধুমাত্র আসাম আগরতলা একটাই রুট ছিল, আমাদের একটা রুট দিয়ে আসা যেত, এখন আমরা বিমানে আসতে পারছে, রেলে আসতে পারছে, বাংলাদেশ দিয়ে জলপথে আসতে পারছে। এখন প্রাকৃতিক দুর্যোগের জন্য এই ঘটনা ঘটে গেছে, এটা কিছু করে না, কিন্তু এখন রাস্তাঘাট এত উন্নত হয়েছে, সারা মানে রাজ্যের সঙ্গে আমাদের যে যোগাযোগ ব্যবস্থা এত ভালো হয়েছে, এটা মানে অকল্পনীয়, ভাবাই যায় না। কারণ আগে তো একটু বৃষ্টি হলে সোনারপুর এই নামুকস্থ জায়গাগুলি একটু দশ নেমে যেত পাহাড় ভেঙে, তো এখন অটোমেটিকলি এটা যেহেতু পাহাড়ি অঞ্চল কোনো সময় এটা অসুবিধা হতেই পারে, তো এটা প্রাকৃতিক বিপর্যয়। আর ওভারঅল সারা বছর যদি ভালো থাকে, ভালো কানেক্টিভিটি থাকে, এখন প্রাকৃতিক দুর্যোগের কারণে কয়েকদিন একটু অসুবিধা হচ্ছে এবং এটা সরকার ভালো প্রয়াস নিচ্ছে। এবং মানসবাবুই বললেন এখন মাননীয় মুখ্যমন্ত্রীজি পেট্রোলের ব্যাপারে যাতে এবং ডিজেল এগুলি যাতে নিয়ন্ত্রণ করা যায়, উনি একটা নিজস্ব উদ্যোগ নিচ্ছেন, উনি ভালো বুঝবেন, কারণ উনি ভালো বুঝবেন, কারণ উনি তো সত্যি কথা কি বলবো আমি, উনি ডাইনামিক এর ব্যাপারে, ব্যবসায়ীদের ব্যাপারে ভালো বুঝেন। আর ওনাদের যে ফ্যামিলি বিলং করে, ওনাদের ত্রিপুরাতে প্রথম থেকে ওনাদের পেট্রোল পাম্প ছিল, তো উনি এগুলি সব জানে, মানে আমাদের ব্যবসায়ীরা বোঝানোর আগে উনি সব বুঝেন, এবং এর জন্যই উনি এরকম ইনিশিয়েটিভ নিচ্ছে। আমরা তো খুশি যে এখন মানসবাবু যেটা বললেন যে উনি এটা উদ্যোগ নিচ্ছেন, তাহলে আমাদের যে সমস্যা নিরসন হয়ে যাবে। একেবারে আমরা এই মুহূর্তে শুনবো যে এসডিএম কি জানিয়েছেন, একেবারে এক্সক্লুসিভলি শুনবো। রাজ্যের যে সংকট কৃত্রিমভাবে দেখা দিয়েছে তাতে মহকুমা শাসক, সদর মহকুমা শাসকের কি বক্তব্য উঠে এসেছে শোনাবো। আজ আমরা যারা ব্যবসায়ী সমিতির যারা আছেন, সিনিয়র কর্মকর্তাগণ, বিশেষ করে আলু, পেঁয়াজ এবং অন্যান্য সামগ্রী নিয়ে যারা বিজনেসের সাথে যারা জড়িত, ওনাদের নিয়ে আমরা একটা মিটিং করছি। আপনারা জানেন, আমরা বিভিন্ন মিডিয়াতেও দেখেছি যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার, বিশেষ করে আলু পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী এমন কিছু এলিগেশন আসছে। তো এটার একটা মজুদ কী ধরনের মজুদ আছে বা রেট কত, মানে সত্যি কি রেট বেশি নেওয়া হচ্ছে বা কোন বাজার অনুযায়ী কত বেশি নেওয়া হচ্ছে, ওইগুলো আমরা একটা অবশ্যই আমরা রেড করব বাজারে গিয়ে। কিন্তু এই ধরনের রেড করার পদক্ষেপের আগে আমরা ওনাদের নিয়ে একটা ডিটেলস পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব এবং একটা আলোচনা করছি, যাতে ওনারাও সহযোগিতা করবেন, আমাদের আশ্বাস দিয়েছেন, ওনারাও আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে আসছেন, যাতে সাধারণ মানুষ যাতে এই ধরনের পণ্য নিয়ে যাতে ভুক্তভোগী না হয়, এই জন্য আমরা একটা মিটিংটা আমরা দেখতে চাই। স্যার, আজকে বিভিন্ন বাজারে দেখা যাচ্ছে আলু এবং পেঁয়াজ দুটোই 35 টাকা কিলো দরে বিক্রি হচ্ছে, থেকে বেশি নাকি? যার জন্যই আমরা আজকেই সবাইকে নিয়ে আলোচনা করছি। এখানে যারা হোলসেলারও আছেন এখানে, তো আমরা দেখব যে হোলসেল রেট এবং ট্রান্সপোর্টেশন সব অ্যাড করে সবগুলো মিলিয়ে ম্যাক্সিমাম কত অবধি এলাও করা যায়, তারপরে আমরা অবশ্যই রেট করবো। আমাদের রেট চলছেও, তো এই যে এলিগেশনটা আসছে, এটার জন্য আমরা একটা ফিক্সড একটা সিদ্ধান্ত নিয়ে যাতে সাধারণ মানুষ যাতে ভুক্তভোগী না হন সেটা আমরা দেখছি। স্যার, মজুদ কি সাফিসিয়েন্ট আছে? সবকিছু মজুদ সাফিসিয়েন্ট আছে এখনো, আমাদের মজুদ সম্পর্কে কোনো ক্রাই নেই। কিন্তু যেটা যদি কোনো লেভেল থেকে যদি কোনো বিক্রেতা যদি সেটার কোনো ফায়দা উঠান, ইলিগালি ফায়দা উঠান, সেটা আমরা সহ্য করব না, এবং আমরা উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এবং আমাদের মেইন যে সমিতি যারা আছেন ওনারা আমাদের সাথে সহযোগিতা করবেন। থ্যাংক ইউ।
আমরা এসডিএম এর বক্তব্য শুনলাম, তিনিও কিন্তু জানাচ্ছেন যে মজুত রয়েছে, এরপরও ব্যবস্থা গ্রহণ করা হবে, রেট তো চলছে, কি বলবেন তাহলে? এ ব্যাপারে অ্যাকচুয়ালি আজ থেকে প্রায় 20-25 দিন আগে খাদ্য দপ্তর একটা মিটিং অনুষ্ঠিত হয়েছিল, যাতে রেগুলার বাজারে দ্রব্যমূল্য নিয়ে এটা একটা মনিটরিং মিটিং। সেদিন ছিলাম আমরা, বিভিন্ন ট্রেড অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা ছিলেন। পৌরোহিত্য করেন নির্মল অধিকারী সাহেব, যিনি খাদ্য দপ্তর অধিকর্তা। সেদিন থেকে ওই সময় একটু ঊর্ধ্বমুখী ছিল বাজারের, তখন ওনাদের সঙ্গে কথা বলে আমরা সবাই মিলে একই কথা বলে এসছি যে আমরা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করব, আর আপনারা আপনাদের মতো যদি কোনো ব্যবসায়ী, যেটা বললেন সদর এসডিএম সাহেব এখন, যে কোনো ব্যবসায়ী যদি অসৎ উপায় অবলম্বন করে আমরা সাহায্য করব, কোনো রকম অসুবিধা নেই। তদ্রূপ আমাদের ধর্মনগর থেকে সাবরুম, আপনার এদিকে খোয়াই, সোনামুড়া, সব জায়গায় আমাদের ব্যবসায়ী সংগঠন যারা আছে, আমাদের অ্যাসোসিয়েট, আমরা সবাইকে বলে দিচ্ছি যাতে কোনো রকম ভাবে কৃত্রিম, আমি লক্ষ্য করেছি আজকে ওইখানে তো এখনো দাম বাড়েনি। আমি সাবরুমের যে আজকে রেট আমি আজকে পেয়েছি, কারণ ওইখানে তো কোনো রকম ভাবে খুব একটা বাড়েনি, কারণ সাবরুমে আজকে 27 টাকা 28 টাকা আপনার হোলসেলে বিক্রি হয়েছে, ঠিক আছে। তারপরে 25 টাকা আলু, 30 টাকা আলু বিক্রি হয়েছে, মোটামুটি একই আছে। এখন ঘটনা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ভালো আলু বলে দামটা বেশি নেয়, ওইটা বেশি লোকে ছড়িয়ে দেয় যে আলু এত টাকা হয়ে গেছে। স্বাভাবিক, একটা আলুর বস্তার মধ্যে বিভিন্ন সাইজের থাকে, তো ওই লোকটা এবার যে বেশি বড় আলু, ভালো আলু যদি এবার যার দরকারে বেশি দামে কিনছে, আর নর্মাল আলুটা তো ঠিক দামে কিনা হচ্ছে। পোস্টিংটা কত হবে জিএম সাহেব আপনার লক্ষ্য করেছেন কিনা, উনি বলেছেন, কিন্তু ওনাকে আজকে রেট দেওয়া হয়েছে, ওনাকে রেট দিয়েছে আমাদের এখানকার লোকাল ব্যবসায়ীরা, যেটা কারণ আমাদের এই লোকাল ব্যবসায়ী দিয়ে তো আর সারা রাজ্য নিয়ন্ত্রণ করবে না, সদর মহকুমা শাসক তো সদরের এলাকায়। আমাদের রাজ্যে যেটা দেখছে আমাদের ফুড ডিপার্টমেন্ট, ফুডের ডাইরেক্টর সাহেব দেখছেন, ওনাদের লোক আছে প্রত্যেক ডিস্ট্রিক্টে, ওখানে ওনারা নজরদারি চালাচ্ছেন। আর যেহেতু আগরতলা রাজধানী, এখান থেকে একটা বার্তা যায় এবং ভালো ইনিশিয়েটিভ নিয়েছেন এসডিএম সাহেব, আমরা সহযোগিতা করবো ওনার সঙ্গে। একেবারে সবকিছুর যেরকম দাম বাড়ছে, এই প্রসঙ্গে আরো একটা রয়েছে জ্বালানি, তা হচ্ছে রান্নার গ্যাস। এলপিজির ক্ষেত্রেও কি তাহলে কোনো প্রভাব পড়বে, বা এলপিজির ক্ষেত্রে কি সিলিন্ডারের ক্ষেত্রে? না 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 না, এটার কোনো আপাতত তো কোনো মানে দেখছি না, কারণ এটা তো আমরা যেটা লক্ষ্য করেছি, এটা ম্যাক্সিমাম বুলেট বাংলাদেশ দিয়ে ঢুকে, তো আমার এখানে কি সমস্যা আছে? বাংলাদেশ দিয়ে বুলেট ঢুকছে, বুজ্জংনগরে ঢুকছে, তো ওখানে গ্যাস যত পরে আপনি একটা খবর এনে দিন যে গ্যাসের কোনো সমস্যা আছে। বাংলাদেশ তো এখনো কোনো রাস্তাঘাটে 10 নামেনি, তো সেক্ষেত্রে আমাদের বুলেট তো মাঝে মধ্যে ওদিক থেকে আসছে, বুলেট বড় বড় গাড়ি, তো আমার পেট্রোলও আসতে পারে। মাননীয় মুখ্যমন্ত্রীজি যেটা ইনিশিয়েটিভ নেবেন, মনে কিছু নিচ্ছেন উনি, যদি এরকম পরিস্থিতি হয়। একেবারে সুজিতবাবু, একেবারেই শেষ আমাদের সময়, তার মধ্যে একটাই লাস্টে জিজ্ঞাসা করব যে যারা অসাধু ব্যবসায়ীরা রয়েছেন তাদের বিরুদ্ধে মার্চেন্ট অ্যাসোসিয়েশন কি পদক্ষেপ নেবে? দেখুন, অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন রাজ্যের সবচেয়ে প্রাচীন, আমাদের অ্যাসোসিয়েশন 50 বছরের উপরে, এবং আমাদের রাজ্যে, সারা রাজ্যে প্রায় এখন 20 লক্ষ ব্যবসায়ী আছে, ঠিক আছে। হ্যাঁ, তো এখন আমাদের যারা অ্যাসোসিয়েট আছে রাজ্যের ম্যাক্সিমাম বাজার আমাদের সঙ্গে যোগাযোগ রাখে, তারা স্বতন্ত্র, নিজেরাই চালায়, নিজেরাই, কিন্তু আমাদের সঙ্গে অ্যাসোসিয়েট ওরা। তো ওনাদের সঙ্গে আমরা নিয়মিত ভাবে বলি, কোনো রকমে এমনও দিন গিয়েছে যে অসাধু ব্যবসায়ীর দোকান 3 দিন পর্যন্ত বন্ধ রাখা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে। আমাদের বাজারগুলো খুব স্ট্রং, বাজার কমিটিগুলি, আর মেইনলি আমাদের এই যে মেইন সমস্যা আপনি দেখতে পাচ্ছেন, এটা তো বাজারের সমস্যা, আলু, পেঁয়াজ, সবজি, বাজার কমিটিগুলো এরা নিয়ন্ত্রণে রাখে, এবং আগামী দিন যাতে রাখে এটা আমরা চেষ্টা করে যাব, এটাই রাজ্যবাসীর কাছে আমি বলতে পারি। একেবারে বাজারগুলিতে যে কৃত্রিম
যেভাবে বর্তমানে দাম বাড়াচ্ছে একাংশ ব্যবসায়ী বা সংকট দেখা দিয়েছে, তাতে করে অযথা বিভ্রান্ত হবেন না। যে বক্তব্য কার্যত পক্ষে উঠে আসছে সরকার থেকে শুরু করে ব্যবসায়ী কর্তৃপক্ষদের থেকে, তাই এই পরিস্থিতিতে ধস নামলেও পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে 2-3 দিনের মধ্যে, সে কথাও কিন্তু বলা হচ্ছে রেল থেকে শুরু করে যারা সড়কের সঙ্গে জড়িত রয়েছেন তাদের পক্ষ থেকেও। সুজিত বাবু, অনেক ধন্যবাদ নিউজ ভ্যানগার্ডের পর্দায় এতক্ষণ থাকার জন্য এবং মূল্যবান বক্তব্য তুলে ধরার জন্য। আমরা যেটা করব, আমাদের চেয়ারম্যান হচ্ছে ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন চেয়ারম্যান রতন শাহ মহোদয়, উনি এ ব্যাপারে অবগত। ইমিডিয়েট আমরা ভার্চুয়ালি যে বাজারগুলি বড় বড় যাদের, ওদের সঙ্গে আমরা কথা বলবো, ফোনে কথা বলবো, এবং উনি এ ব্যাপারে আমার সঙ্গে কথা হয়েছে যাতে এটা নিয়ন্ত্রণ রাখা যায়। যে চেয়ারম্যান, কারণ উনি আমাদের অ্যাসোসিয়েশনের প্রধান, তো ওনার সঙ্গে আবার মানে আজকে কালকে আবার উনি যোগাযোগ করবে, আমরা যোগাযোগ করছি একসঙ্গে। ধন্যবাদ। একেবারে, অর্থাৎ মার্চেন্ট অ্যাসোসিয়েশন ওই ব্যাপারে সদর্থক ভূমিকা গ্রহণ করবে, যেটা জানালেন অ্যাসোসিয়েশনের সম্পাদক এই মুহূর্তে সুজিত বাবু ছিলেন, সুজিত রায় ছিলেন আমাদের সঙ্গে স্টুডিওতে। এখানেই শেষ করছি আজকের আলোচনা। পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।